আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ইতিহাস দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন নিয়ে হাজির হলো। আজকে আমি তোমাদের 19 ফেব্রুয়ারি 2025 সালে ইতিহাস দ্বিতীয় পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। তোমরা জানো রকিবুল 24 এর সাজেশন 100% কমন পড়ে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তো দেখো, ইতিহাস দ্বিতীয় পত্র শর্টকাট সাজেশন। প্রথমে আমি তোমাদেরকে ক বিভাগের সাজেশন ও উত্তর দিয়ে দিব, এরপরে খ এবং গ বিভাগের সাজেশনগুলো দিয়ে দিব। তো দেখো ক বিভাগ, প্রথম টপিকটি দেখো মুঘল সাম্রাজ্যের সূচনা ও বিস্তার। প্রথমে হলো বাবর। তো দেখো প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। বাবর কে ছিলেন? এর উত্তরটি হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্নটি দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো বাবর। পরের প্রশ্নটি দেখো, তুজুক ই বাবর কি? তো দেখো তুজুক ই বাবর কি? সম্রাট আকবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্নটি দেখো, বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হলো বাঘ। পরের প্রশ্নটি দেখো, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পরের প্রশ্নটি দেখো, ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক ছিলেন। এরপরে দেখো, তুজুক ই বাবর কার লেখা? তুজুক ই বাবর লেখা হলো মুঘল সম্রাট বাবরের লেখা। পরের প্রশ্নটি দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1526 সালে। পরের প্রশ্নটি দেখো, বাবরের ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন? বাবর ভারত আক্রমণের পূর্বে পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন দৌলত খান লোদি। পরের প্রশ্নটি দেখো, বাবরের পিতার নাম কি ছিল? বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা। এবার চলে যাব হুমায়ুন টপিক নিয়ে। তো দেখো, হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান। পরের প্রশ্নটি দেখো, হুমায়ুন নামা গ্রন্থের রচিতা কে? হুমায়ুন নামা গ্রন্থের রচিতা হলো গুলবদন বেগম। পরের প্রশ্নটি দেখো, সম্রাট হুমায়ুনের পূর্ব নাম কি? সম্রাট হুমায়ুনের পূর্ব নাম নাসরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এবার চলে যাব শেরশাহ টপিক থেকে। তো দেখো, শেরশাহর বাল্য নাম কি ছিল? শেরশাহর বাল্য নাম ছিল ফরিদ। পরের প্রশ্নটি দেখো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? শেরশাহ। পরের প্রশ্নটি দেখো, শেরশাহ কে ছিলেন? শেরশাহ গুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্নটি দেখো আকবর টপিক নিয়ে। তো দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় 1556 সালে। পরের প্রশ্নটি দেখো, বৈরাম খানের উপাধি কি ছিল? বৈরাম খানের উপাধি ছিল খান ই খানান। টোটরমল কে ছিলেন? আকবরের রাজস্ব মিস্ত্রি। পরের প্রশ্নটি দেখো, আকবর নামা গ্রন্থের রচিতা কে? আকবর নামা গ্রন্থের রচিতা হলো আবুল ফজল। পরের প্রশ্নটি দেখো, মানসিংহ কে ছিলেন? সম্রাট আকবরের সেনাপতি ছিলেন। পরের প্রশ্নটি দেখো, আইন ই আকবরী গ্রন্থটির রচিতা কে? আইন ই আকবরী গ্রন্থটির রচিতা হলো আবুল ফজল। পরের প্রশ্নটি দেখো, মানব শব্দার কথাটির অর্থ কি? পদমর্যাদা। পরের প্রশ্নটি দেখো, দিন এলাহির মূল কথা কি? সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একই রাজনৈতিক মঞ্চে একীভূত করার লক্ষ্যে নতুন ধর্মীয় অনুশাসন চালু করা। এবার চলে যাব জাহাঙ্গীর টপিক নিয়ে। নূরজাহানের পূর্ব নাম কি? নূরজাহানের পূর্ব নাম হলো মেহরুন্নেসা।
পরের প্রশ্নটি দেখো, নূরজাহান শব্দের অর্থ কি? নূরজাহান শব্দের অর্থ হলো জগতের আলো। এবার আলোচনা করব পরের টপিক নিয়ে, শাহজাহান। তো প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্ন, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ওস্তাদ ঈশা খান। পরের প্রশ্নটি দেখো, মমতাজ মহল কে ছিলেন? সম্রাট আকবরের স্ত্রী ছিলেন। পরের প্রশ্নটি দেখো, মমতাজ কি? সমাধি সৌধ। পরের প্রশ্নটি দেখো, দেওয়ানি আম কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। পরের প্রশ্নটি দেখো, তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল অঙ্গার যমুনা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, আওরঙ্গজেব। কোন মোগল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? সম্রাট আওরঙ্গজেবকে। পরের প্রশ্ন দেখো, পরের টপিক, মোগল সম্রাটের পতন। সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন? সর্বশেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এবার চলে যাব ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসন। প্রথমে পর্তুগিজ। কোন ইউরোপীয় বণিক দল প্রথম ভারতবর্ষে আসে? এর উত্তরটি হলো পর্তুগিজরা। পরের প্রশ্নটি দেখো, কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিষ্কার করেন? ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার প্রথম জলপথ আবিষ্কার করেন। এবার চলে যাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করেন? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করেন। এবার চলে যাব ফরাসি টপিক থেকে। ডুপ্লে কে ছিলেন? চণ্ডীচেরির ফরাসি গভর্নর, অর্থাৎ ডুপ্লে ছিলেন চণ্ডীচেরির ফরাসির গভর্নর। এবার চলে যাব পলাশী যুদ্ধ থেকে। পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশী যুদ্ধ 1757 সালের 23 জুন। পরের প্রশ্নটি দেখো, পলাশী কোন নদীর তীরে অবস্থিত? পলাশী হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, বাংলার শেষ নবাব কে ছিলেন? বাংলার শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এবার চলে যাব বক্সের যুদ্ধ নিয়ে। বক্সের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? বক্সের যুদ্ধ 1764 সালে সংগঠিত হয়। এবার চলে যাব দ্বৈত শাসন। দ্বৈত শাসনের কে প্রবর্তন করেন? দ্বৈত শাসনের প্রবর্তক বা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ। পরের প্রশ্নটি দেখো, কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? 1756 সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এবার চলে যাব পরের প্রশ্নে। রবার্ট ক্লাইভ কে ছিলেন? ব্রিটিশ বাংলার প্রথম গভর্নর। এবার চলে যাব অন্যান্য টপিক নিয়ে। কলকাতার নগরী কে প্রতিষ্ঠা করেন? কলকাতা নগরী প্রতিষ্ঠিত করেন জব চার্নক। পরের প্রশ্নটি দেখো, মীর কাসিম কে ছিলেন? মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা। পরের প্রশ্নটি দেখো, শিবাজি কে ছিলেন? শিবাজি ছিলেন মারাঠাদের নেতা। তারপরের প্রশ্নটি দেখো, মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল? মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি ছিল সুবেদর। তো দেখো, আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন উত্তর দিলাম, এখান থেকে ইনশাল্লাহ তোমরা 10টি প্রশ্ন কমন পাবা। তো তোমাদের জন্য সুখবর, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, ইসলামিক স্টাডির সকল বিষয়ে শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করেছে। তোমরা যারা যারা এই সাজেশনগুলো উত্তর সহকারে ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো 01744594575। এবার চলে যাব খ বিভাগে। তো দেখো, তোমাদের জন্য আমি 14টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি দেখো, হুমায়ুন ও শেরশার মধ্যকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কি? তো দেখো,
এই প্রশ্নটি দিয়েছে 100% আসবে। তো দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 100% আসবে সেগুলো আসার সম্ভাবনা 100%, যেগুলো 100% দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, আর যেগুলো 99.99% দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট। এখানে মোট 12টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই 12টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। 2 নম্বর প্রশ্নটি দেখো, আলীনগরের সন্ধির বর্ণনা দাও, অথবা আলীনগর সন্ধির উপর টিকা লিখো। একই প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, মুঘল সাম্রাজ্যের পতনের 4টি কারণ লিখো। এখানে তোমাদের জন্য 2টি কারণও আসতে পারে। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি দেখো, তাজমহলের উপর একটি টিকা লিখো। তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্ন শেষে দিয়ে দেওয়া আছে। 5 নম্বরটি দেখো, জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব কি ছিল। 6 নম্বরটি দেখো, বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লিখো। 7 নম্বর, বক্সের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের কারণ কি। 8 নম্বর, উত্তরাধিকার যুদ্ধে অরঙ্গজেবের সাফল্যের কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর, অরঙ্গজেবের দক্ষিণান্ত নীতির ফলাফল লেখো। 10 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথা কি। 11 নম্বর প্রশ্নটি দেখো, শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি ছিল, অর্থাৎ শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ কি ছিল। 12 নম্বর প্রশ্নটি দেখো, সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের বিবরণ সংক্ষেপে দাও। পরের প্রশ্নটি দেখো, মুঘল যুগের শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও। 14 নম্বর প্রশ্নটি দেখো, ডুপ্লে অথবা জোসেফ ডুপ্লে, যে এই ডুপ্লে সেই হলো জোসেফ ডুপ্লে, কে ছিলেন তার সম্পর্কে যা জানো সংক্ষেপে লিখো। তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট 14টি প্রশ্ন দিয়েছি, যেগুলোতে দেওয়া আছে আসবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি সেগুলো পড়ো সেখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা। কোনো কোনো প্রশ্ন দেখো 100% দেওয়া আছে, যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, আর কোনো প্রশ্নের জায়গায় দেখো 99.99%ও কিন্তু দিয়ে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে সকলকে বলবো এই 14টি প্রশ্ন পড়ে যাইও, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। আর তোমরা এক নজরে এই কয়টি প্রশ্ন দেখে যাইও। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তখন এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন কমন চলে আসে। এবার চলে যাব গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। তোমাদের জন্য আমি মোট 12টি রচনামূলক প্রশ্ন দিয়েছি। দেখো 1 নম্বরে, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি 100% আসবে, লিখে দিয়েছি। পরের 2 নম্বর প্রশ্নটি দেখো, রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের বর্ণনা দাও, এর ফলাফল কি হয়েছিল। এই প্রশ্নটি দিয়েছি, দেখো 100% আসবে। 3 নম্বরটি দেখো, দক্ষিণান্তের ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি দিয়েছি, দেখো 100% আসবে। 4 নম্বরটি দেখো, মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা মুঘল আমলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি দিয়েছি, 100% আসবে। 5 নম্বরটি দেখো, শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের বিবরণ দাও। এই প্রশ্নটি দিয়েছি, 100% আসবে। 6 নম্বরটি দেখো, সংস্কারক হিসাবে শেরশাহর অবদান সমূহ মূল্যায়ন করো। এই প্রশ্নটি দিয়েছি, 100% আসবে, অথবা শেরশাহর সাফল্যের কারণ কি ছিল, একই প্রশ্ন। 7 নম্বরটি দেখো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর, ভারতবর্ষের মুঘল ইতিহাসের উপাদান সমূহ আলোচনা করো। 9 নম্বর, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি দেখো, সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি দেখো, মুঘল ইতিহাসের উৎস আলোচনা করো। 12 নম্বর প্রশ্নটি দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো। তো দেখো এই 12টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলোতে দেওয়া আছে 100% আসবে সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো 100% দেওয়া আছে তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, এবং যেগুলো 99.99% দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট। এখানে আমি তোমাদের জন্য মোট 12টি প্রশ্ন রেখেছি, ইনশাল্লাহ তোমরা এই 12টি প্রশ্নের মধ্যে থেকে 100% 5টি প্রশ্ন
কমন পাবা। আর দেখো আমি তোমাদের জন্য এখানে এক নজরে 3টি প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এই 3টি প্রশ্ন এক নজর দেখে যেতে পারো। তো দেখো আমি তোমাদের জন্য যে উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা রকিবুল 24 পাবলিকেশন কত সুন্দর করে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে পারে। তো দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু একদম সহজ ভাষায় লিখিয়ে দিয়েছি। এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল প্রশ্নের উত্তরগুলো আমি একদম সহজ ভাষায় কিন্তু লিখিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা 100% যত মার্ক থাকবে তত মার্কের মধ্যে তত মার্কে দিতে তোমাদেরকে বাধ্য, কারণ প্রশ্নগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে। তো দেখো আবার আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্ন উত্তরগুলো কিভাবে আমি লিখে দিয়েছি একটু তোমাদেরকে দেখিয়ে নেই, তাহলে তোমরা বুঝতে পারবা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল। তো দেখো তোমরা অনেকে উপস্থাপনা লেখো, তো উপস্থাপনা না লিখে এভাবে তোমরা লিখো, তাহলে তোমরা বেশি মার্ক পাবা। তো দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি এবং যে ব্যাখ্যাগুলো সেগুলো কিন্তু 2 থেকে 3 লাইন করে লিখে দিয়েছি। 2 নম্বর প্রশ্নটি দেখো একদম সহজ ভাষায়, একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরগুলো দেখতেই পাচ্ছ কতটা সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা কিন্তু এগুলো একবার করে পড়লেই কভার করতে পারবা। তো এইভাবে তোমাদের সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল, ইসলামিক স্টাডিজ, অর্থনীতি, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে উত্তর সহকারে শর্টকাট সাজেশন রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে। তোমরা যারা যারা এখনো সাজেশনগুলো ক্রয় করোনি তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এসএমএস করো, এসএমএস করে কিছু টাকার বিনিময়ে সাজেশনগুলো ক্রয় করতে পারো। এই সাজেশনগুলো ক্রয় করতে হলে এই সাজেশনগুলো ক্রয় করলে আর তোমাদেরকে অন্য কোনো বই পড়ার প্রয়োজন নাই, কারণ পিডিএফ গুলোর সাথে সাথে উত্তরও কিন্তু আমি লিখে দিয়েছি।